নমস্কার, আমি অনুশ্রী। তোমাদের সকলকে স্বাগত জানাই অনুশ্রীর দিনপঞ্জিকায়। আজকের ব্লগিংটা কিন্তু হতে চলেছে একদমই তাদের জন্য যারা আমার মতন পূজা অর্চনার কাজ এবং ঈশ্বরকে ভোগ নিবেদন করে এবং ভোগ প্রসাদ আহার করতে ভীষণই ভালোবাসে। কথিত আছে শ্রীকৃষ্ণের বসন্ত রাজযাত্রা উপলক্ষে এই চৈত্রী পূর্ণিমা কিন্তু পালন করা হয়, আর এই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই কিন্তু হনুমান জয়ন্তী পালিত হয়। তোমাদের সকলকে এই হনুমান জয়ন্তীর অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। চলো তবে ঝটপট পুজো রান্নার কাজ সেরে ফেলা যাক। ব্যাস, রান্নাঘরে চলে এসেছি। প্রথমে শুরু করব কিন্তু মিষ্টান্ন দিয়ে, মানে আমাদের সকলের প্রিয় পায়েস দিয়ে। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো। সঙ্গে দেব তেজপাতা, আর তার সঙ্গে দেব এক টুকরো ছোট এলাচ। সবকটি উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার চলো একটি পরিষ্কার হাঁড়িতে প্যাকেটগুলি থেকে একে একে দুধ ঢেলে নেওয়া যাক। চলো আবার রান্নাঘরে চলে এসেছি। এবার গ্যাসের ওভেনটা অন করে নিই। চলো ওদিকে চাটনির জন্য টমেটো ধুয়ে রাখা হচ্ছে। এদিকে পায়েসের দুধ অলরেডি রেডি আছে। দুধ ফুটলেই চাল দিয়ে দেব। আমরা যেহেতু পুজোর ক্ষেত্রে সন্দক লবণ ইউজ করি, তাই একটুখানি নুন দিয়ে দিলাম। পায়েসে তোমরা যদি একটু ছিটে ফোটা নুন দিয়ে দাও না, পায়েসের স্বাদটাই অন্যরকম হবে। করে দেখো। চলো এবার কিশমিশগুলো ভালো করে ধুয়ে একটু পরিষ্কার জলে ভিজিয়ে রাখি। এদিকে কিন্তু পায়েসের দুধ খুব ভালোভাবে ফুটে গেছে। মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল এবার ফুটন্ত দুধে ঢেলে দেব। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পায়েস খেতেও ভীষণ ভালোবাসি, আর তার সঙ্গে সঙ্গে পায়েস রান্না করতেও কিন্তু প্রচণ্ড ভালোবাসি। চাটনির জন্য টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। চলো ওভেনে আমরা কিন্তু কড়া বসিয়ে দিয়েছি এবং সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। শুকনো কড়াইয়ে মৌরি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে হালকা খোলায় ধীরে ধীরে নাড়াচাড়া করে নেব। এবার একটি শুকনো বাটিতে নাড়াচাড়া করে নিয়ে উপকরণগুলি ঢেলে নেব। এদিকে পায়েসের চাল 80% ওপর বয়েলড হয়ে গেলে, মানে চালটা সেদ্ধ হয়ে আসলে কিন্তু মিষ্টি দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু মিষ্টি গুঁড়ো করেও দিতে পারো। দুধ গরম হওয়ার সময় কিছুটা ফোটানো দুধ আমি একটি পরিষ্কার পাত্রে তুলে রেখেছিলাম। এদিকে আলুর দমের জন্য আমার শাশুড়ি মা কিছুটা আলু কেটে রাখছে, আর এদিকে আমি চাটনির মশলা গুঁড়িয়ে নিচ্ছিলাম। শুকনো খোলায় ভেজে রাখা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর মৌরি। আর তোমরা যাকে দেখতে পাচ্ছ মিনি, ও কিন্তু হলো আমাদের বাড়ির প্রধান সদস্য। চলো এবার কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ায় কিছুটা সর্ষে তেল দিয়ে নিই চাটনির জন্য। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে এসছে। আর ওদিকে পায়েসটাকেও খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে ধরে না যায় নিচটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে পাঁচফোড়ন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে একে একে টমেটোগুলি কিন্তু নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো ভাজার সঙ্গে সঙ্গে আমি কিছুটা সন্দক লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুন দিও। চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখার সঙ্গে সঙ্গেই আমি মিষ্টি দিয়ে দিলাম। তোমরা তো গুঁড়ো করেও দিতে পারো, আর তার সঙ্গে কিন্তু কিছুটা আমি চিনিও পরিমাণ মতন দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চিনি এবং মিষ্টি অ্যাড করতে পারো। ব্যাস, তাহলে পায়েস আমাদের রেডি। সব থেকে বড় সমস্যা হলো ভোগে রান্না করার সময় রান্না তো আর চেখে দেখা যায় না নুন চিনির পরিমাণ কীরকম হলো, কিন্তু কি অদ্ভুতভাবে ভোগের রান্না কিন্তু অপূর্ব সুস্বাদু হয়, কি তাই না বলো? এবার কালারটা একটু ভাইব্রেন্ট করার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এটিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে, ফুটে উঠলে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম। চাটনির গুঁড়ো মশলা এবং চিনি দিয়ে চাটনি কিন্তু রেডি হয়ে গেল। এবার একটা বাটিতে হলুদ, জিরে এবং ধনের গুঁড়ো ভালো করে নিয়ে মিশিয়ে নিলাম। আর এদিকে কড়াতে তেল গরম করতে দিয়ে দিলাম। ওদিকে কিন্তু আমি খিচুড়ির জন্য হাঁড়ি বসিয়ে জল গরম করে তার মধ্যে মুগ ডাল সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি, এবং এবারে গরম তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে জল মিশিয়ে ভালো করে মশলাগুলোকে একত্রিত করে নিলাম একটি বাটির মধ্যে। লবঙ্গ, দারচিনি এবং এলাচ ফোড়নের জন্য নিয়ে নিলাম। গরম মশলাগুলো ভালো করে থেতলে নিলাম। আর এদিকে দেখো টমেটো এবং আদা কিন্তু আমি ভালো করে ঘষে নিয়েছি।
বা বলতে পারো স্ক্র্যাচ করে নিয়েছিলাম। আর এদিকে ননস্টিকে সর্ষের তেল ভালো করে গরম হচ্ছে। আর ওদিকে দেখো ডাল কিন্তু ফুটে উঠেছে, মোটামুটি ফেনা বেরোচ্ছে। তেল ভালোভাবে গরম হয়ে আসলে গরম তেলে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপর শুকনো লঙ্কাগুলো সব ফাটিয়ে দিয়ে দিলাম। ফাটিয়ে দিলে জানো তো তেল থেকে ছুটে আসার ভয় থাকে না। এরপরে দিয়ে দিলাম তেজপাতা, কিছুটা ছিঁড়ে দিলাম, কিছুটা গোটা দিলাম। পরে থেতলে রাখা সেই গোটা গরম মশলা যেগুলো দেখলে সেগুলো কিন্তু ফোড়নে আস্তে আস্তে দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়ার পর স্ক্র্যাচ করা আদা কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর চেরা কাঁচা লঙ্কাগুলো কিন্তু দিয়ে দেবো। আমি দুভাগে ভাগ করে রেখেছি, কিছুটা খিচুড়ির জন্য, কিছুটা আলুর দমের জন্য। এগুলো কিন্তু খিচুড়িতে যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে খিচুড়িতে কিন্তু আমি দেবো। তোমরা আস্তে আস্তে দেখতে থাক। এরকম করে যদি তোমরা খিচুড়ি রান্না করো, সেটা যদি হয় ভোগের খিচুড়ি অথবা নিরামিষ খিচুড়ি, তাহলে তো কোনো কথাই হবে না। এরপরে আমি কিছুটা রাঁধুনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো রাঁধুনিটাই আমি সম্বরে দিয়ে দিচ্ছি। শুকনো রাঁধুনি, ভেজে রাখা রাঁধুনি নয় কিন্তু। একে একে সব মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন, যে যেরকম খেতে পছন্দ করে আর কি। যেহেতু মশলাগুলো বাটা নয়, স্ক্র্যাচ করা অথবা গোটা মশলা বা গুঁড়ো মশলা বলতে পারো, তাই ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে অথবা মুখে কিচকিচ করবে, মুখে লাগবে। এরপর আমি টমেটো পিউরি থেকে কিছুটা টমেটো দিয়ে দিলাম সম্বরে, আর কিছুটা রেখে দেবো আলুর দমের জন্য। টমেটো পিউরি দিয়ে দেওয়ার পরও কিন্তু বেশ খানিকক্ষণ ভালোভাবে কষাতে হবে। আর যাদের তোমাদের বাড়িতে মিক্সি অথবা শিলনোড়া আছে, যা ঠাকুরের ভোগ নিবেদনের জন্য তোমরা ব্যবহার করো, সেগুলিও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এই সমস্ত রান্নার ক্ষেত্রে। তাহলে তোমাদের রান্নার প্রিপারেশনটা খুব ভালোভাবে সহজেই হয়ে যাবে। খিচুড়ির ডাল 80%-এর ওপর কুক হয়ে গেলে ফেনা ভালোভাবে উঠলে ফেনাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব আমি। তারপরে কিন্তু সন্দক লবণ ব্যবহার করেছি, তোমরা এমনভাবে করতে পারো। আর এদিকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো চলছে। আমি সোনামুখী মুগ ডাল ইউজ করেছি, তোমরা যে কোনো মুগ ডাল ইউজ করতে পারো। মুগ ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। তো দেখেছিলে যে ধনে জিরে হলুদ গুঁড়ো আমি একটা জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটাই এখন আমি সম্বরের মধ্যে দিয়ে দিলাম। ডাল দেখো প্রায় 80%-এর ওপর কুক হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল ভালো করে দিয়ে দিলাম। তোমরা সেদ্ধ চাল, আতপ চাল, গোবিন্দভোগ চাল যে কোনো চাল কিন্তু ব্যবহার করতে পারো তোমাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী। এদিকে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে। কষিয়ে নেওয়া মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে বন্ধ করে নামিয়ে নেব। আর এদিকে দেখো চাল ডাল কিন্তু খুব ভালোভাবেই ফুটে উঠছে আস্তে আস্তে। এতক্ষণ ধরে যে কষিয়ে রাখা মশলাটা কষালাম, সেটা কিন্তু আমি এবার ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নেব খিচুড়ির সাথে। ফুটন্ত অবস্থায় খিচুড়িটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমে বসিয়েই। সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বারে বারে কিন্তু নাড়তে হবে যাতে খিচুড়িটা তলায় বসে না যায়। সমস্ত প্রিপারেশন কমপ্লিট হলে ঘি, গরম মশলা আর হালকা চিনি দিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এরপরে আলু দমের জন্য প্রিপারেশন শুরু করে ফেলেছি। সমস্ত প্রিপারেশন যদি আমি খুব ডিটেলসে দেখাতে যেতাম তাহলে ভিডিওটা বড্ড লেন্দি হয়ে যেত। এরপরে প্রত্যেকটি প্রিপারেশন আমি আলাদা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব, যাতে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে রান্নাগুলো দেখানো যায়। দেখো এখানেও আমি একইভাবে জলের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালোভাবে একটা মিশ্রণ বানিয়ে সেটাকে মিশিয়ে নিয়েছি। জানি তোমরা সকলেই খুব সুন্দরভাবে রান্না করো, আর ভোগের প্রসাদ রান্নার তো কোনো তোমাদের তুলনায় নেই। তাও আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলোই আমি সমস্ত কিছুর ভিডিও ডিটেলসে তোমাদের সাথে কিন্তু এর পরবর্তীকালে কোনো এক সময় শেয়ার করব। আশা করি তোমাদের এই প্রসেসগুলো খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমি এর সাথে একটু সন্দক লবণও নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতন। তোমরা কে কে ভোগের রান্নায় সন্দক লবণ ব্যবহার করো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। ছাঁকা তেলে আলুগুলো ভালোভাবে ভেজে প্রথমে আমি তুলে নিয়েছিলাম। পরে গরম তেলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একইভাবে আমি সমস্ত আলুগুলো দিয়ে
ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নিরামিষ আলুর দমে হিং কিন্তু ফোড়নে খুব ভালো যায়। আমি সর্ষের তেলের মধ্যে একটু ঘি দিয়েছিলাম, তারপরে হিং দিয়ে বাদবাকি মশলা দিয়ে নিয়েছিলাম। ধনে, জিরে, লঙ্কা এবং হলুদ গুঁড়োর মিশ্রণটিও কিন্তু আমি দিয়ে নিয়েছি। এদিকে দেখো ননস্টিকে আমি জল গরম করতে দিয়েছি। ফুটন্ত জলটা কিন্তু এবার আমি আলুর দমে ঢেলে নিলাম। এরপর ওভেনটিকে হাই ফ্লেমে রেখে কড়াটিকে ঢাকা দিয়ে রাখবো। জলটি ভালো করে ফুটে উঠলে ওভেনটিকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। চিনিটা দেবো একটু পরে, আর 2 মিনিট ফুট হয়ে গেলে কি মাখো মাখো ব্যাপারটা চলে আসবে। যার জন্য আমি একটু কিছু আলু দেখো আমি ছাঁচার মাধ্যমে ম্যাশ করে নিচ্ছি, তাহলে কি আলুরদমটা গাঢ় হবে। এবার সবার শেষে ঘি, গরম মশলা এবং চিনি দিয়ে দিলেই কিন্তু আমাদের আলুর দম তৈরি। এখন আমি গোপালের ভোগ নিবেদন করব। তোমরা চাইলে কিন্তু কস্তুরি মেথি হালকা হাতে একটু রাব করে ছড়িয়ে দিতে পারো আলুর দমের মধ্যে। নিরামিষ আলুর দমে কস্তুরি মেথি কিন্তু দারুণ যায়। কস্তুরি মেথি লাস্টে দিলে ভালো লাগে। তাহলে কিন্তু তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো পরের বার থেকে ঠাকুরের ভোগ। আশা করি তোমরা খুব সুন্দর রান্না করো ঠাকুরের ভোগ। তবে আমি এরকমভাবে রান্না করলাম। কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না আমার ঠাকুরের ভোগ তোমাদের দেখতে কেমন লাগলো। আচ্ছা, আগে এই বাটাটা গোপালকে দেবো, বুঝেছিস? জানি না কেমন হবে। তোমরা তো প্রায় সকলেই জানো আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমাদের বাড়িতে 2 গোপাল আছে। যদিও গোপাল সব জায়গায় একই, তবুও আমাদের বাড়িতে 2 গোপাল আছে বলে 2টো বাটায় আমি ভোগ নিবেদন করলাম। একটা আমার কাকিমা শাশুড়ির ঘরের জন্য, একটা আমাদের ঘরের জন্য। আবার কাকিমারাও যখন গোপালকে ভোগ নিবেদন করে তখন ওনারাও কিন্তু আমাদের ঘরের গোপালকে ভোগ নিবেদন করে দিয়ে যায়। যেহেতু খানিকক্ষণ আগে আলুর দমটা নামিয়েছি, তাই ভালো করে নেড়ে ছেড়ে তারপরে কিন্তু আলুর দমটা আমি বাটায় নিবেদন করব। যত ঠান্ডা হবে আলুর দম কিন্তু তত বসবে। দেখো এখনো কিন্তু একটু ঝোল ঝোল আছে। তাহলে ঝোলটা একটু রাখো, এটা ভাতের জন্য ঠিক আছে। আর একটা বাটাতেও নিবেদন করে নিলাম। একে একে গোপালের বাটায় খিচুড়ি, পায়েস, আলুর দম, চাটনি দিয়ে নিবেদন করে নিলাম। অন্যান্য সকল দেবতাদের নিবেদন করলাম, সঙ্গে বজরংবলী তো আছেনই। জানো তো আমার কিন্তু খুব গুরুতর শরীর খারাপ হয়েছিল, শরীরে কিছুতেই সারছিল না। শরীর একটু সুস্থ হওয়ার পরে আমি গোপালকে কিন্তু নিবেদন করি এই সমস্ত ভোগ। যতটুকু পেরেছি নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, সবই তার ইচ্ছায় সেই কিন্তু নিয়েছেন আমার কাছ থেকে। যতটুকু পেরেছি সাধ্য অনুযায়ী ওনাকে সাজিয়ে দিয়েছি। তুলসী পাতা সহযোগে জল অর্পণ করেছি। আর মা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে এভাবে এভাবে করো। ওদিকে দেখো পঞ্চপ্রদীপও জ্বালিয়ে নিলাম। বাড়িতে পুজো পার্বণ হলে আর পুজো পার্বণের কাজে যদি নিজে হাত লাগানো যায়, দেখবে মনে না একটা আলাদাই পজিটিভ ভাইবস আসে। তোমাদের সাথেও কি হয় কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। জানো তো কি অবাক করা কাণ্ড, আমি শুনলাম ভোরে উঠে স্নান সেরে লাল, কমলা অথবা হলুদ রঙের পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করা নাকি শুভ। কিন্তু কাকতালীয়ভাবে আমি এই রঙেরই পোশাক পরেছিলাম না জেনে। যাই হোক, তবে আমি মনে করি নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা আর মনে শুদ্ধতা থাকলে সবই শুভ, কি তাই তো? আমি কিন্তু রাস পূর্ণিমার দিনকে গোপালকে এই ভোগ নিবেদন করেছিলাম সহ সকল দেবতা এবং অবশ্যই বজরংবলীকে। তবে ভিডিওটি কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি অনুশ্রী দিনপঞ্জিকার ব্লগিংগুলি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। চলো তবে সকলে খুব ভালো থেকো, টাটা।